সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির পাক্ষিক আয়োজন প্রজন্ম কথায়। আমি নওশিন নাহরিন। আজও আমাদের মাঝে আছে উপস্থিত একটি পরিবার, যেই পরিবারের বাবা মা দুজনই শিল্পী। একজনের লেখায় আমরা হই আলোড়িত, আরেকজনের কণ্ঠের জাদুতে আমরা হই উদ্বেলিত, এবং তাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তারাও আপকামিং স্টার্স, আপকামিং প্রতিভা। চলুন তাদের সাথে কথা না বাড়িয়ে পরিচিত হওয়া যাক। আমাদের ডানে উপস্থিত আছেন গীতিকার কবির বকুল, আমার বামে উপস্থিত আছেন কণ্ঠশিল্পী দিনা জাহান মুন্নি, আর এই দুজনের সাথে আমাদের মাঝে উপস্থিত আছেন তাদের ভবিষ্যৎ প্রজন্ম। উপস্থিত আছেন ইশরাক নাওয়ার প্রেরণা, এবং উপস্থিত আছেন সাফওয়ানা নাওয়ার প্রতীক্ষা। আচ্ছা, প্রেরণা, প্রতীক্ষা এবং প্রচ্ছদ। প্রচ্ছদ আজকে আমাদের মাঝে এখানে নেই উপস্থিত। হলে কি হতো আর না হলে কি হচ্ছে, এটা একটু শুনতে চাইবো। হলে তুমি এখানে থাকতে পারতে না, এখানে ফুল থাকতে পারতো না, ক্যামেরা থাকতে পারতো না, এবং প্রোডিউসারও প্যানেলে থাকতে পারতো না। আর যেটা হলো যে কারণ হলো যে তার বয়স এত ছোট, আর তার জন্য আসলে এখানে কোনো বেবি সিটারও নেই। আচ্ছা, এবার আমরা আমাদের মূল অনুষ্ঠানে চলে যাই। বকুল ভাই, আপনার কাছে প্রশ্ন, কোন মেয়ে আপনার নেওয়াটা বেশি? আমার ছোট মেয়ে আমার একটু ঘেঁষা আর কি। আচ্ছা, বড় মেয়ে আমার পাশে যদিও, কিন্তু ও একটু বড় হয়ে গেছে বলে একটু দূরত্ব তৈরি হয়েছে বোধ হয় আর কি, বা ও লজ্জা পায় বাবার সঙ্গে একটু ইয়ে করতে। কিন্তু প্রেরণা প্রতীক্ষা এখনো ওই অভ্যেসটা আছে যে কিছু হলেই আমাকে প্রত্যেকদিন বা দুদিন পরে ফোন করবে। মানে আমি বাইরে থাকলে, বেশি সময় বাইরে থাকলে একবার ফোন করবে সে। আচ্ছা, আর প্রতীক্ষাকে তো আমরা দেখেছি সেই যে মানে যেই অ্যাডটা, যে টিভিসিটা দেখে আমরা একেবারে সবাই অন্যরকম হয়ে গিয়েছিলাম, সেইখান থেকে মনে হয় প্রতীক্ষা শুরু। সেটাই প্রতীক্ষার প্রথম কাজ ছিল, রাইট? তুমি জানো, কার্টুন না দেখলে আমার ঘুম আসে না। আমার কেন আমাকে কার্টুন দেখতে দেয় না? আমার কেন আমাকে অল্প একটু দুষ্টুম করতে দেয় না? অল্প একটু দুষ্টুম করলে কি মানুষ দুষ্ট হয়ে যায়? তুমি বলো। সবাই বলে মানুষ মরে গেলে নাকি আকাশের তারা হয়ে থাকে। মানে বুঝে বুঝে কি করো তুমি? কিছু দেখতে পাও না? ওটা তোমাকে কি হেল্প করেছিল? মা তোমাকে কোনো গ্রুমিং করেছিল? বাবা কিছু বলেছিল না? মানে তোমার ইনবিল্ট ট্যালেন্ট কোনটা, কোন জিনিসটা তোমার সবচেয়ে বেশি হেল্প করেছিল? ফারুকি আঙ্কেল হেল্প করেছিল। আচ্ছা, এবার প্রেরণার কাছে যাই। প্রেরণা, তোমার মঞ্চ অভিনয়ের অভিজ্ঞতাটা একটু আমাদের সাথে শেয়ার করো। ও যত না ভালো অভিনয় করে, তার চেয়ে মা কি বেশি করো সেটাও আন্টিকে একটু জানিয়ে দাও। গান করতে পছন্দ করি, আর আমার বড় একটু আর্কিটেক্ট হওয়ার ইচ্ছা। আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে যাই। সেটা হচ্ছে বকুল ভাই, প্রথম বাবা হওয়ার অভিজ্ঞতাটা, মানে প্রেরণা যখন হয়েছিল, তারপরে কি কোনো লেখা কিংবা কোনো গান প্রেরণাকে মাথায় রেখে লেখা হয়েছিল, কিংবা সেই অভিজ্ঞতাটা একটু যদি আমাদের সাথে শেয়ার করেন। আসলে এটা তো প্রত্যেক বাবা মার যেরকম প্রথম বাচ্চার সময় তো একটা অন্যরকম শিহরণ, অন্যরকম একটা ইয়ে থাকে আর কি। যখন আমার মেয়ে হলো, তো সেটা আসলে মানে চোখ দিয়ে পানি এসে যায় না অনেক সময়, খুব আনন্দে। তো ওইটা আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না আর কি। বাট এটা আমি মানে একটা মনে হলো যে পৃথিবীতে একটা মানুষ যখন গর্বিত বাবা, মানে বাবা হওয়ার যেই একটা কি বলে আনন্দ, এটা আসলে মানে বলে বোঝানো যাবে না। ভাষায় প্রকাশ করা যায় না, কিংবা লেখা দিয়ে কি সেটা কখনো না, প্রকাশ এটা হয়েছে? আসলে হয় না। মানে আমি কখনো ওই চেষ্টাটা করিনি এখনো। মানে আসলে ওইরকম মুহূর্ত তৈরি হলে হয়তো কখনো লিখবো, বলবো। বাট আমি যেটা এখন মুখে যেভাবে বলছি, আমি লিখতে গেলে হয়তো দেখা যাবে যে সেটার মধ্যে আবেগটা আরো বেশি আসবে আর কি। আচ্ছা, মেয়েদের ভবিষ্যতে মেয়েদেরকে কি হিসাবে মানে দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে? আমি আমার বাচ্চাদেরকে কখনো ভাবিনি যে শিল্পী হবে, গীতিকার হবে, বা ওরা বাংলাদেশের সব মানুষ ওদেরকে চেনুক। আমার এটা একদমই চাওয়া নেই। আমাদের দুজনের কেউই সেটা চায় না। ওরা আমাদের সন্তান। এই পরিচয়টা না হয়ে একটা সময় ওরা এমন কোনো ভালো কাজ করুক, সেই কাজটা একদম যে কোনো একটা ছোট কাজ, কিন্তু সেই কাজটার অনেক বড় একটা সংজ্ঞা থাকুক। কেউ যেন অন্তত কোনো একদিন 4 জন মানুষের কাছে হলে ওরা খুব ইম্পর্টেন্ট হতে পারে, সেই জায়গাটি ধরে যেন কেউ বলতে পারে এটা প্রেরণার বাবা এবং এটা প্রতীক্ষার মা, এরকম। বা আমরা যেন ওদের পরিচয় যেন আমরা পরিচিত হই, আমাদের পরিচয়টাকে অবলম্বন করে ওদের জন্য চলতে না হয়। খুব সুন্দর একটা কথা, এবং প্রতিটা বাবা মারই কিন্তু এই আশাটাই থাকে সন্তানদেরকে নিয়ে। প্রেরণা, তোমার সম্পর্কে তোমার বাবা মা এবং তোমার বন্ধুরা কিন্তু আমাদের কাছে অনেক কিছু বলেছে, তো আমরা সবাই মিলে সেটা একটু দেখে আসি। আমার বড় মেয়ে প্রেরণা, ও একটু মানে এ যুগের ছেলেমেয়েরা আসলে যেরকম হয় আর কি, খুব একটু
চালাক চতুর, তো ওই হিসেবে আসলে ও একটু বোকা। আমার কাছে মনে হয় ও আমার কার্বন কপি। মানে আমি নিশ্চিত, আগে যেমন অনেক সময় কারো কাছে জিজ্ঞেস করতাম আমি কি পরবো, কেমন লাগছে, কোন কস্টিউমটা পরলে ভালো লাগবে, বা আমি স্টাইলটা কি করব, চুলটা কি করব, আমি এখন একদম পরম নির্ভরতায় আমি বড় মেয়ের উপর ডিপেন্ড করতে পারি। ও আমাকে সাজেস্ট করে। আপু মাঝে মাঝে মারে, বেশি না। এবং আমি আমার যে ব্যাপারগুলো ল্যাকিং, যেমন আমি এখনও হয়তো এই প্রযুক্তিগত যে ব্যাপারগুলো, এই ব্যাপারে অনেক কিছুই আমি হয়তো অজানা, কিন্তু আমার মেয়ে দেখি সবগুলো ব্যাপারে আমি কোনো বিষয় না জানলে ওকে বললে দেখি ও আমাকে অল্প সময়ের মধ্যেই সেটা বের করে দিচ্ছে। ও এটা খাবে, আমি এটা খাবো না। ও কম খাবে, আমি বেশি খাবো। তারপর ও খাটের এই সাইডে শুবে, আমি এই সাইডে শুবো। তারপর ও এই ড্রেসটা পরবে, আমি এই ড্রেসটা শুবো। এগুলো নিয়ে ঝগড়া হয়। প্রেরণার সাথে আমার পরিচয় ক্লাস 2 থেকে। ও আমার ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ডস। ও ও খুবই ভালো একজন ফ্রেন্ড। ও অনেক হেল্পফুল, আর ও আমাকে অনেক লাইক করে। প্রেরণার সাথে আমার বন্ধুত্ব মানে আগের স্কুল থেকে, অনেক আগের থেকে। ও আমার অনেক ক্লোজ ফ্রেন্ড। আমরা ছোটবেলা থেকেই অনেক ভালো ফ্রেন্ড। ও অতিরিক্ত বেশি হেল্পফুল। আমি কখনো আমার ছেলে মেয়েদেরকে কখনো মারিনি, তো একটু বকা দিলেই ও একদম কেঁদে ফেলে, মানে খুব তাড়াতাড়ি। তো এটা আমার খুব পছন্দ হয় না। আমাদের দুজনের মধ্যে অনেক মিল আছে, যেমন আমরা একই রকম খাবার খেতে পছন্দ করি। ও যেই ফ্লেভার আইসক্রিম খায়, আমি ওই ফ্লেভার আইসক্রিম খাই। আমরা দুজন সবসময় একই রকম ড্রেস পরি। বাট একদিন আমরা ডক্টরের কাছে গিয়েছিলাম একই ড্রেস পরে। ওই দিন ডক্টর দুইজনকে একই ভেবে আমাকে দুইটো ইঞ্জেকশন দিয়েছিল। তারপর থেকে আর কোনোদিন সেম ড্রেস পরি না আমরা। ও ভালো, আবার অনেক দুষ্ট। ক্লাসে অনেক দুষ্টামি করে। মানে ক্লাসেও একটা বেঞ্চ থেকে আরেকটা বেঞ্চে লাফালাফি করে। ছুটি হয়ে গেলে বোর্ডের মধ্যে ইচ্ছা মতো লিখে। সামনে একটা কাপড় পরে আছে সেটা তুলবে না, বা একটা খাতা পরে আছে তুলবে না, টেবিলে প্লেটটা পরে আছে তুলবে না। বললে আমি বকা দিলে হয়তো তাড়াতাড়ি করতে যায়, এবং বকা দিয়েছি কেন সেজন্য রাগও করে। প্রেরণা লেখাপড়ায় অনেক ভালো। ও যেটা মনোযোগ দিয়ে শিখে আর অনেক ভালো মতো বলতে পারে, বা অনেক ভালো মতো সেটা প্রেজেন্ট করতে পারে। অনেক ক্রিয়েটিভ, অনেক কিছু মন থেকে ক্রিয়েট করতে পারে। এটা আমার খুবই ভালো লাগে ওর এই দিকটা। ও আর্টে খুবই ভালো। ওর থেকে আমার অনেক প্রায় সময় আর্টে হেল্প লাগে। এই পুরো কনভারসেশনগুলোর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং ছিল প্রতীক্ষার কথাটা। প্রতীক্ষা, সেদিন যখন তোমাকে দুটো ইনজেকশন দেয়া হচ্ছিল, তখন তোমার আপুর পরে কি অনেক রাগ হয়েছিল? হ্যাঁ, অনেক রাগ। অনেক রাগ হয়ে গেছিল না? আচ্ছা, আমরা তোমার বন্ধুর কাছ থেকে শুনলাম তুমি অনেক হেল্পফুল। তোমার বাবার কাছ থেকে যেটা শুনলাম যে আ লিটল বিট লেজি একটু আছো। আবার বলছিলেন, ভাইয়াই বলছিলেন যে তুমি একটু বোঝো, মানে বোকাশোকা, যেটা আমরা সেটা ভালো সেন্সেই বলি যে সহজ সরল সেটা। আবার বন্ধুরা বলছিল যে তুমি অনেক সুন্দর ছবি আঁকো। তো এগুলোর প্র্যাকটিস কি সবসময় বাসায় হয়, ছবি আঁকার প্র্যাকটিসগুলো? ছবি আমি বাসায় আঁকি, কিন্তু অনেক আঁকি ছবি, কিন্তু সব সময় তো আঁকতে পারি না, কারণ স্কুলে অনেক পড়া থাকে এগুলির জন্য। আবার গিটার ক্লাসের প্র্যাকটিস থাকে। বকুল ভাই, এবার একটু প্রতীক্ষা সম্পর্কে আমরা শুনতে চাই। প্রতীক্ষা মানে ওর থেকে, যে ও যেমন বলছিল যে আপুর সাথে একটু মারে না, মাঝে মাঝে কম কম মারে, কিন্তু অনেক মিলও আছে। তো প্রতীক্ষার প্রেরণা দু বোন একসাথে মানে কিরকম মিলমিশ থাকে তারা? থাকে, কিন্তু যখন ওই যে ঝগড়াটা যখন হয় তখন সেটা এমন পর্যায়ে যায় যে দুই বোন দুই বাসিন্দা। আচ্ছা, এই একদিন আগে রাতের বেলার কথা বলি, আমি গিয়ে দেখেছি দুই রুমে দুজন শুয়ে আছে, মশারিকে টাঙায়নি। আচ্ছা। এবং ওকে আমি অনেক বললাম যে গিয়ে ঘুমো, ফাইনালি সে ঘুমোইলে, মানে ওই আলাদা বিছানায় সে ঘুমালো, গেলই না। আচ্ছা, তো বিষয়টা এরকম হয়। আচ্ছা, তো এবার প্রতীক্ষা, তোমার সম্পর্কে প্রচ্ছদের কথা তো আমরা শুনতে পারিনি, তবে প্রেরণা, বাবা মা, তোমার বন্ধুরা অনেক কথা বলেছে, সেগুলো একটু শুনে আসি। আমরা সবাই মিলে তাহলে এবার শুনে আসি। আমার একটা জিনিস ভালো লাগে যে আমার দুই মেয়েই কখনোই বাবা মার কথা ছাড়া কোনো কিছু করবে না। মানে ওরা নিজে থেকে জিজ্ঞেস করে, ধরেন না আমরা কেউ বাসায় নেই, ওরা হয়তো ফোন করে বললো যে বাবা একটু দোতলায় মুকুল চাচুর বাসা থেকে ঘুরে আসি, আমার মেজো ভাই দোতলায় থাকে, বা পাশের বিল্ডিংয়ে যাবে শিবানদের বাসায়, ওরা দুজনেই কিন্তু ফোন করে জিজ্ঞেস করে নেবে, জিজ্ঞেস করা ছাড়া কখনোই যাবে না। আর ছোট মেয়ের বেলায় বলবো যে একটু চঞ্চল, কিন্তু মানসিক দিক থেকে ভীষণ ভালো। প্রতীক্ষা আমার ছোট বোনের, ও অনেক ভালো। ও সবসময় ভালো, কিন্তু মাঝে মাঝে ও একটু দুষ্টামি করে মাঝের মধ্যে, মিসোতে বকা দেয় যখন দুষ্টামি করে। স্কুলে কখনো ফাঁকি দেয় না,
যা মিস বলে তাই করে। ওরা ভালো গান শোনে, ভালো সংস্কৃতি ওদের টানে, ভালোকে ভালো জানে যে এটা ভালো, মন্দ যেটা সেটা মন্দ সে বোঝে। আর ছোট মেয়েটা একটু চঞ্চল কিন্তু খুব ভেতর থেকে ভীষণ ভালো মানুষ, মানুষের প্রতি প্রচণ্ড মায়া আছে, সম্মান বোধ আছে, শ্রদ্ধা বোধ আছে। আর সবচেয়ে বড় কথা যে আমাদের বাবা মা হিসেবে আমাদের দুজনেরই কথা তো শোনেই, বড়জনদের কথাও শোনে। ও সবসময় হেল্প করে, সবসময় কথা শুনে, বাট মাঝে মাঝে ও একটু দুষ্টামি করে, মারামারি করি আমরা দুজন অনেক বেশি। সামটাইমস আমরা দুজন অনেক ঝগড়া করি আর মা এসে বকা দেয়। সে আমার সাথে অনেক ফ্রেন্ডলি। একবার আমাকে একটা মেয়ে পচা কথা বলেছিল, সে তাকে গিয়ে অনেক বকা দিয়েছে। আচ্ছা প্রতীক্ষা, তোমার সম্পর্কে যা যা আমরা শুনলাম সব তো একদম ঠিক ঠিক, তাই না? আর এই যে প্রেরণা যে বললো যে একটু দুষ্টামি করো, দুষ্টামি কি আসলে একটু করো? হ্যাঁ করি, অনেক করি। আচ্ছা স্কুলে যে তোমার ফ্রেন্ডটা বললো যে তুমি যে একেবারে একদম তাকে বকা দিয়েছো, যে তোমার ফ্রেন্ডকে একটা পচা কথা বলেছিল, তো তোমার তো দেখা যাচ্ছে অনেক সাহস, তাই না? তুমি নাকি যে ছোটদেরকে যে যে ধুম ধুম একেবারে বকা টকা দিয়ে আসো, তাই নাকি? বকা দেই না, মজা করি ওদের সাথে। মজা করো ওদের সাথে? আচ্ছা আচ্ছা বকুল ভাই, যদি বলা হয় যে কে কার মতো হয়েছে তাহলে কি বলবেন? প্রতীক্ষা কার মতো হয়েছে আর প্রেরণা কার মতো হয়েছে নেচারের দিক থেকে? আমার বড় মেয়েটা আসলে একটু তার মায়ের মতোই আছে আর কি। আচ্ছা হ্যাঁ, আর ছোটটা একটু আমার মতো স্বভাব টভাব কিছু আর কি মনে হয় আর কি কখনো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মুনিয়াপুরও কি ঠিক একই মন্তব্য? একই রকম আমার কাছে তাই তো মনে হয় যা বললো বকুল। আচ্ছা বড়টা একটু আমার মতো আছে, আর প্রতীক্ষা ওর বাবার মতো। আচ্ছা মুনিয়াপু, আপনারা তো কাজ করছেন সব সময়, ভাইয়া তো সব সময় বিজি, সেই সাথে আপনি আপনার বিভিন্ন শোজ থাকে, কাজ থাকে, তো তখন আর কি ওদেরকে টেক কেয়ার কিংবা ওদেরকে প্রপার সময় দেওয়াটা, এই জিনিসগুলো কিভাবে মানে ম্যানেজ হয়? এই ক্ষেত্রে আমি বলবো যে আমার বড় মেয়ের বেলায় অনেকটা আমি একাই হয়তো সামলেছি, আর তখন আমি মিডিয়াতে এত ব্যস্ত ছিলাম না, ওদেরকে অনেকটা সময় দিতে পেরেছি। কিন্তু আমার দ্বিতীয় মেয়ের পুরো দায়িত্বটা, এবং আমি বলবো যে ওর এই বেড়ে ওঠার পেছনে যার অবদান, সেটা হলো যে আমি আপা ডাকি, এবং আমার যে বাড়িতে আমি থাকি সে বাড়ির বড় মেয়ে বড় আপা এবং শিবান। তবে এই ক্ষেত্রে আরেকজনের কথা আমি আজ না বললেই নয়। আমার বাসায় আমার সমস্ত কাজের যে সঙ্গী, আমার বাসায় একটা মেয়ে থাকে, ওর নাম রাবেয়া। রাবেয়া আমার ছেলেকে ওর জন্মের আগে থেকে আমি এনটিভিতে ইউরফোনি করতাম রাত বিরেতে জেগে, সেই তখন থেকে আমার দেখা থেকে শুরু করে আমার এই ছেলের দেখা সবই রাবেয়ার হাতে। বকুল ভাইয়ের কাছে এবার যাই, যে শুধু আপনার পরিবার না, আমার পরিবার বলেন কিংবা অন্যান্য সব যারা মিডিয়াতে সাথে রিলেটেড, তাদের যে ঝামেলাগুলো হচ্ছে সে সম্পর্কে আপনি কি বলবেন? মানে অন্যের ব্যাপারটা আমি দেখি না, আমার নিজের ব্যাপারটা আমি এভাবে দেখি যে আমি যতই ব্যস্ত থাকি আমি চেষ্টা করি সবসময় আমার ছেলে মেয়ে বা আমার স্ত্রীর টাচে থাকতে আর কি। আচ্ছা এবং উইকেন্ডে তো আমি ওদেরকে বলি যে তোমাদের কাছে বাইরে নিয়ে যাব, মুন্নি ফ্রি থাকলে আমরা মিলিয়ে নিই আর কি। আমি সবসময় এটা মাথায় রাখি যে আমরা যেহেতু এত ব্যস্ত, যেহেতু আমার অনেক ব্যস্ততা থাকে, আমি যতটুকু অবসর পাবো এই অবসরটা আমার সন্তানদের দেবো, আমার স্ত্রীর সঙ্গে কাটাবো, এটা আমি মাথায় নিয়ে কিন্তু চলি। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আমি করতে চাই আপনাদের দুজনকেই, সেটা হচ্ছে যে আপনি গান লিখছেন, তিনি গান গাইছেন, দুজনই মিডিয়াতে আছেন, একই সেক্টরে কাজ করার অ্যাডভান্টেজগুলো আপনার কাছে কি কি মনে হয়? একই সেক্টরে কাজ করলে অবশ্যই সুবিধা আছে। আমাদের ক্ষেত্রে সুবিধা যেটা, যে আমরা দুজন, আমি লিখি আরও গায়, এই জন্য একটা সুবিধা হয়েছে যে পারস্পরিক সমঝোতাটা হয়। আমি যেহেতু গান লিখি, আমাকে অনেক সময় রাতের বেলা, দিনের বেলা যেহেতু আমি একটা জব করি, রাতের বেলা আমি সাধারণত গান লিখি, আমাকে অনেক সময় রেকর্ডিংয়ে দেরি করে বাসায় ফিরতে হয়। তো ও যেহেতু আমি গান লিখি, ওই ব্যাপারটা বোঝে যে রাতের বেলা গেলে দেরি হবে, সেই জন্য আমার দেখা যায় যে আমি পিসফুল লাইফ লিড করছি। এমন হতো যে যদি আমার একই মিডিয়াতে না হতাম, তাহলে যেটা হতো ওই দেরিতে আসার জন্য হয়তো একটা মনোমালিন্য, একটা ঝগড়া, একটা থাকতো, হ্যাঁ, অভিমান পর্ব থাকতো। তাই বলে যে আমাদের অভিমান পর্ব হয় না তা না, সেগুলো তো আছেই, থাকে, প্রত্যেক ফ্যামিলিতেই সেটা আছে। তো একই মিডিয়াতে কাজ করার সুবিধা আসলে এটা আমি মনে করি। এবার একটু প্রেরণা, প্রতীক্ষা দুজনের কাছে জানতে চাইবো, বাবা মা সম্পর্কে তোমরা একটু আমাকে বলবে, দর্শকদেরকে বলবে। প্রথমে প্রেরণা বলো। বাবা মামা দুইজনই আমাদেরকে সবসময় হেল্প করে। বাবা মা দুইজনই যখন টাইম পায় আমাদের সবাইকে একসাথে ঘুরতে নিয়ে যায়, সবসময় আমাদেরকে অনেক আদর করে, আমাদেরকে সবসময় হেল্প করে। আচ্ছা, তোমরা কেমন আদর করো? একমাত্র ভাই তোমাদের।
আমরা ওকে অনেক আদর করি, কিন্তু ও আমাদেরকে বেশি মারে। বেশি মারে? আর প্রতীক্ষা, তুমি একটু বলো প্রচ্ছদ সম্পর্কে। ও তো খালি এসে আমাকে মারে, সব সময় মারে। সব সময় মারে? হ্যাঁ, আর ও যে কোনো জিনিস পেলে ওটা বারান্দা দিয়ে ফেলে দেয়। তারপরে ও টিভি রিমোট ফেলে দেয়, তারপর টিভি দেখতে গেলে টিভি চেঞ্জ করে দেয়। আমাকে অনেক মারে, তাও আমার কাছে অনেক ভালো লাগে আমার ভাইয়া। বাবা মা সম্পর্কে একটু বলো। বাবা মা অনেক ভালো, সব সময় হেল্প করে, সব সময় বাইরে ঘুরতে নিয়ে যায়। তারপরে যেখানে চাই সেখানে নিয়ে যায়, যেটা চাই সেটা সাথে সাথে এনে দেয়। আচ্ছা, এবার তাহলে আমরা প্রতীক্ষা এবং প্রেরণার একটা গান শুনবো একসাথে, এবং যদি আপনি চান আপনি পাশ থেকে ওই যে বলে না গলা হারমোনাইজ করতে পারেন। আজকে আমি না করি, শুধু আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। ও তোতা পাখি রে, শিকল খুলে উড়িয়ে দেব মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও। ঘুমিয়েছিলাম মায়ের কোলে, কখন যে মা গেল চলে। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে না। ও তোতা পাখি রে, শিকল খুলে উড়িয়ে দেব মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও। চমৎকার চমৎকার। অনুষ্ঠানের একেবারে শেষের দিকে এসে গেছি। শেষ করার আগে একটা ওয়ার্ড শুনতে চাইবো দুজনের কাছ থেকে, যে প্রতীক্ষাকে বলেছেন যে একজন ভালো মানুষ হিসেবে ওদের পরিচয় পরিচিত হতে চাইছেন, বাট তারপরও ক্যারিয়ার ওয়াইজ একটা ইচ্ছা, সুপ্ত ইচ্ছা থাকে, যেমন প্রচ্ছদের ব্যাপারে আছে ক্রিকেটার বানানো, সেরকম ইচ্ছা ওদের দুজনের ব্যাপারে কি কিছু আছে? কখনো ভাবিনি নসীন। তারপর আমার মনে হয় আমার মেয়েটা অনেক ভালো আঁকে, ও অনেক ভালো একজন আর্টিস্ট হোক। আর প্রেরণা? প্রেরণা অলরেডি আমি বলেছি মনে হয় এক পর্যায়ে, ও ভিকারনেসা জুনিয়র ইয়েতে ওদের যেটা দল, সেখানে কিন্তু ও খেলছে ন্যাশনাল টিমে, হ্যান্ডবল খেলছে। তো আমার ইচ্ছা যে ও সেটা না, তবে ও অনেক ক্রিয়েটিভ। যেমন ও একটা ছোট্ট পুঁথি পেলো বা একটা ছোট কাগজ পেলো, ওই কাগজটা দিয়ে ও ডিফারেন্ট একটা কিছু করে, যেটা হয়তো আমার তোমার মাথা থেকে আসবে না। এই জায়গাটা আমার মনে হয় যে ও এই জায়গাটা ও খুব ভালো করবে। মাশাআল্লাহ। আচ্ছা, এবার আপনাদের সবার জন্য একটা সারপ্রাইজ আছে। এই সারপ্রাইজটা আমাদের পক্ষ থেকে আপনাদের চারজনের জন্য। চলুন সারপ্রাইজটা আমরা একটু দেখে আসি। এরা তো আমার ঘরের মানুষ, এদের সম্পর্কে বললে মানুষ মনে করবে যে আমি এদেরকে বাড়িয়ে বলছি, কিন্তু আসলে সত্যি কথা হলো এরা দুজনেই অত্যন্ত অত্যন্ত নিজ গুণে, সহমহিমায় এরা অত্যন্ত আলোকিত দুজন মানুষ, এবং আমার পরিবারের মানুষ। আর তার পরিবারের সন্তানরা আমার মনে হয় আমার পরিবারের থেকে কোনো অংশে কম না। এরা আমাদের পরিবার, এবং এখানে বাচ্চারা দুজন বাচ্চা, দুইটা মেয়ে এবং একটা ছেলে। এরা মনে হয় ও স্নেহ, ভালোবাসা, আদর আমাদের পরিবার থেকে যা পায় তার মা বাপ থেকে তাই পায়। এটা কবির বকুলও স্বীকার করবে, মুন্নিও স্বীকার করবে। আর মুন্নি আমার মনে হয় খুব মানে স্বতঃস্ফূর্ত, যে সিঙ্গার বলে না সেরকম স্বতঃস্ফূর্ত, মানে আল্লাহর প্রদত্ত তো আছেই, গলাটা সব কিছু, এবং গায়ে সে ন্যাচারাল সিঙ্গার যেটাকে বলে। আর বকুলের ছোট সন্তানটা ভেরি ট্যালেন্ট, কিন্তু খুব খুব দস্যি যাকে বলে। তো বাট দস্যিরাই ভালো করে জীবনে, শাইন করে। ওর আমার মনে হয় ও শাইন করবে। এবং বড়টা খুব লক্ষ্মী, এখনই তার ভাইকে দেখে, বোনকে দেখে, মাকে বাবাকে সাহায্য করে, জন্মদিনে কেক বানায়। আমরাও খুব খুশি, আমার পরিবার, আমার সন্তান, তাদেরকে মনে করি আমাদেরই সন্তান। সারপ্রাইজটা কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে নসীন, আমার একদম চোখে পানি চলে এসেছে। কারণ তো তপনদা আমাদের ওর জীবনের এই ক্যারিয়ার জীবনে সেটা ওই বলুক, কিন্তু আমি বলবো যে আমার বিয়ে পরবর্তী সময়ে
ইভেন ও যে ওদের স্কুলে একজন অভিভাবকের প্রয়োজন হয় না ঢাকা শহরে, আমরা কিন্তু সেখানেও তপনদার নাম দিয়েছি। তপনদার ছেলে কানাডাতে থাকে সত্যম, ও আমাকে মা ডাকে, আমার বাচ্চারা তপনদাকে বাবুজি ডাকে। আর আসলে আমি আমার সেই বিয়ে পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত, এবং আমার বিয়েতেও তপনদার এবং বৌদির অবদান অনেক বেশি ছিল। হ্যাঁ, তো আমি মনে করি আমার ভাসুর, আমার ওর বড় ভাই, আমার একজন বড় অভিভাবক এই জগতে। বকুল ভাই কিছু বলতে চাইছিলেন তপনদার সম্পর্কে? আজকে আমি যে এখানে বসে কথা বলছি, আজকে কবির বকুল যে একটা গীতিকার হিসেবে একটু পরিচিতি পেয়েছে, এটার মানে প্রথম ভিত্তি স্থাপন বলি আর শেকড়টা বলি, সেটা কিন্তু তপনদা। মানে তপনদা আমাকে সেই রাস্তাটা করে দিয়েছেন, এবং আমার জীবনের প্রতিষ্ঠা পাওয়ার পেছনে আমি যদি এক নম্বরে রাখি, সেটা তপন চৌধুরী। তার জন্য আজকে আমি এখানে বসে কথা বলতে পারছি। তো আমার যে কোনো সাফল্য, আমার সব কিছুর পেছনে তপনদার বিরাট ভূমিকা আছে। তিনি আমার বড় ভাইয়ের মতো, কিন্তু কখনো কখনো বাবার মতো শাসন করেছেন। একজন শিক্ষক যেমন তার ছাত্রকে দেয়, তপনদার কাছ থেকে আমি ওই টিপসগুলো পেয়েছিলাম বলে আমি মনে করি যে আমি চেষ্টা করছি এখন ভালো কিছু গান লিখতে। অনেক ধন্যবাদ মুন্নি আপু, বকুল ভাই অনেক ধন্যবাদ, প্রেরণা প্রতীক্ষাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ আমরা শুনলাম কবির বকুল এবং দিনাত জাহান মুন্নি দম্পতি এবং তাদের ভবিষ্যৎ প্রজন্মের বিভিন্ন গল্প। নিশ্চয়ই অনেক এনজয় করেছেন, আমার তো অনেক ভালো লেগেছে। যদি সময় আরেকটু বেশি থাকতো আরও অনেক গল্প করতাম, যদি সুযোগ থাকতো তাহলে প্রচ্ছদ সাহেবকেও আমাদের মাঝে উপস্থিত করতাম। অনেক অনেক ভালো থাকবেন। আজ এখানেই শেষ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। এনটিভির সাথেই থাকবেন।